হুম, শুরু করি। শোন, যেটা হচ্ছে যে দাঁড়া এক সেকেন্ড। বল, একটু অদ্ভুত জায়গা থেকে শুরু করি। 39 বছরে তুই এমটেক করার সিদ্ধান্ত নিয়েছিলিস, ব্যাপারটা কতটা চ্যালেঞ্জিং ছিল? না, চ্যালেঞ্জিং কিছু ছিল না, আমার কাছে কোনো কিছুই চ্যালেঞ্জিং নয়। আমার ইচ্ছা হয়েছিল 39 বছরে যে আমি এমটেক করব। তার কারণ হচ্ছে আমার তখন মনে হয়েছিল আমার রিসার্চ করা দরকার। তো পিএইচডি করার লক্ষ্য নিয়ে এমটেক করেছিলাম, এবং তখন মেয়েকে মজা করে বলতাম, চল তুই আর আমি একসঙ্গে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করব, আমি মাস্টার্সটা করে নিই, তাহলে একসঙ্গে পিএইচডি করা যাবে। তো তখন ভিউটা ডিফারেন্ট ছিল, তখন অবধি আমার কম্পিউটার সায়েন্স বেশ ভালো লাগতো, এনজয় করতাম। তো আমি এমটেকে গিয়ে ভর্তি হলাম ওই লক্ষ্য নিয়েই যে রিসার্চ করব। হুম, ঠিক আছে, এবার চ্যালেঞ্জিং কিছু নয়, আমি করব ভাবলে করব। আমি যদি কোনো কিছু ভাবি আজ অব্দি যে এটা আমাকে করতে হবে, এটা আমি করব মন থেকে যদি চাই, তাহলে সেটা করব। হুম, ব্যাস। করলি আর গোল্ড মেডেল পেয়ে গেলি। হ্যাঁ, করলাম আর গোল্ড মেডেল। এটাই সবচেয়ে মজার, মানে একটা মানুষ 39 বছরে হঠাৎ করে ঠিক করলেন এবং সেটাতে গোল্ড মেডেল পেলেন, এটাই সবচেয়ে জরুরি। হ্যাঁ, আমি শুনেছিলাম কাকুও কিছুতে গোল্ড মেডেলিস্ট ছিলেন। বাবা বোধহয় টিচার ট্রেনিং যেটা হয় আসামের, সেখানে গোল্ড মেডেল পেয়েছিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট। হ্যাঁ, কারণ না কাকুকে আমি দেখেছি তোকে হ্যাঁ, অঙ্ক করাতেন, মানে ছোটবেলায় 11-12 পুরোটাই দেখতাম যে বাবা অঙ্ক নিয়ে মাস্টার্স করেছিল। বাবা প্রথম জীবনে শিক্ষক ছিল, তারপরে ব্যবসায় আসেন। হ্যাঁ, পরবর্তীকালে অনেক পরে ব্যবসায় আসেন, কারণ অসমে যতদিন থাকতেন ততদিন উনি হাই স্কুলের টিচার ছিলেন অঙ্ক নিয়ে। এবার তারপর ওখানে উনি ওই আমাদের এখানে যেটা বিএড হয় সেই রকমই, ওখানে যে কোর্স ছিল তখন কি নাম ছিল জানি না, সেটায় টিচার ট্রেনিং সেটাও করেছিলেন। তারপর হাই স্কুলের টিচার ছিলেন। তারপর বঙ্গাল খেদাও হওয়ার পরে 71 না 72 সালে তখন পুরো পরিবারই ওখান থেকে চলে আসে কলকাতায়। আচ্ছা কারণ তখন আমার দাদুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওটা একটা বিরাট রায়ট ছিল সেই সময়। তখন চলে আসে, বাধ্য হয়ে সব কিছু ছেড়ে চলে আসতে হয় প্রাণ ভয়। আচ্ছা, 16 বছর বয়সে তোর প্রোগ্রাম শেখা চালু? প্রোগ্রাম না, প্রোগ্রামিং কবে চালু করেছিলিস না, শেখা? প্রোগ্রামিং চালু করেছিলাম আমি হচ্ছে 1996 সালে। 1996 সাল মানে তখন আমার বয়স 20, 21, 22, 23 বছর। 23 বছর। আচ্ছা 23 বছর বয়সে আমি প্রোগ্রামিং শেখা চালু করি। প্রথম যখন আমি যাই তখন আমি ক্লাসে ঢুকে তখনও জানতাম না যে কম্পিউটার কী জিনিস, কারণ আজকালকার দিনের মতো এত সুন্দর ইন্টারনেট সিস্টেম তখন ছিল না। ইনফরমেশান অন দ্য ফিঙ্গার টিপ এই কথাটা তখনও আসেনি, তখন ইন্টারনেট চালুই হয়নি সেভাবে। তো আমি যতটুকু পড়াশুনো করেছিলাম ততটুকু ওই 1 বছর পিজিডিসিএ যখন পড়েছিলাম আরসিসিতে, সেখানে যখন ক্লাসে ঢুকলাম তখন অবধি আমি জানি না কম্পিউটার কী জিনিস, খায় না মাথায় দেয়। শুধু দেখতাম ট্রেনের টিকিট দেওয়ার সময় কম্পিউটার ইউজ করা হয়। এবার প্রোগ্রামিং কী জিনিস তাও জানতাম না। তারপর শিখলাম। প্রথম দিন যিনি ক্লাস নিয়েছিলেন তার কথা এখনও মনে আছে, তাকে আমি কদিন আগে ফোনও করেছিলাম, শ্রী সঞ্জয় সাহা, প্রফেসর সঞ্জয় সাহা। এখন উনি যাদবপুরের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক, সিনিয়র অধ্যাপক। উনি তখন আমাদের ক্লাস নিতেন এবং অসাধারণ একজন মানুষ ছিলেন। তো ওনার কথা বলার ভঙ্গিমা, পড়ানোর ভঙ্গিমা, বোঝানোর ভঙ্গিমা সব কিছু এতটাই আকর্ষণীয় ছিল যে অবশেষে যেটা হলো সেটা হচ্ছে সাবজেক্টটাকে ভালো লেগে গেল টিচারের জন্য। অন্য কেউ পড়ালে হয়তো বিতৃষ্ণা লাগতো, কিন্তু সেরকম হয়নি বিকজ অফ সঞ্জয় দা। তো ওই জন্য আমাদের প্রোগ্রামিংটা ভালো লাগলো এবং ভালোবাসলাম, পড়াশোনার আগ্রহ পেলাম, এবং তারপর তো ওটা নিয়ে অনেক কিছু করলাম। তারপরে 30,000 স্টুডেন্ট ইউডেমিতে, এখন বোধহয় আরও বেশি। তাই? হ্যাঁ, হ্যাঁ, ইউডেমিতে আমি দেখেছিলাম 30,000 স্টুডেন্ট। হ্যাঁ, বেশ, এখন আরও বেশি। ভালো 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 ভালো। তো দিব্যি ইউডেমিতে থাকাকালীন তোর কখনোই মনে হয়েছিল বেড়ানো নিয়ে কাজ করবি? না না, তার চেয়ে তার তুই আগে একবার বলতো যে ইউডেমির আগের গল্পটা হচ্ছে আমি তো পড়াতাম বাড়িতে ঠিক। ইনস্টিটিউট ছিল, তাছাড়া কর্পোরেট ট্রেনিং করাতাম, তাছাড়া বিভিন্ন কলেজে এই এমটেক যখন করতে শুরু করলাম তখন এমটেক ডিগ্রি হয়ে যাওয়ার সাথে সাথে আমার কি হলো, বিভিন্ন কলেজ থেকে ডাক এলো। আমি ইভেন এমনও দিন গেছে যে আমি সকালবেলা এখান থেকে নয়ডা গেছি, পড়িয়েছি সারাদিন ওনারা ইউনিভার্সিটিতে, সারদা, তারপর ওখানে আরও কত কিছু আছে, সবাই পড়ি, আবার রাত্রিবেলা ফ্লাইটে ব্যাক করেছি, এরকমও দিনই আছে। আবার পরের দিন সকালবেলা বাড়িতে পড়িয়েছি, তারপরের দিন সকালবেলা আবার হয়তো দিল্লি গেছি,
এরকমভাবে চলেছে অনেক দিন। এবার 2013-14 সাল থেকে আমি দেখলাম যে এই যে কাজটা আমি করছি, দীর্ঘ 14 বছর ধরে পড়াচ্ছি, কোথাও না কোথাও এই কাজটা মনোটোনাস হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না। এটা যখন আমি আবিষ্কার করলাম, মানে কোনো কাজ যদি আমার ভালো না লাগে আমি সেটা করতে রাজি নই। যতক্ষণ অবধি আমার এনজয়মেন্ট থাকবে ততক্ষণ অবধি আমি এই কাজটা করব। তো তখন আমি পরিকল্পনা করতে শুরু করলাম যে হোয়াট এলস, আমি তো ছেড়ে দিতে পারি না, আমার বাচ্চা কাচ্চা রয়েছে, সংসার রয়েছে। তখন আমি ইন্টারনেট ঘাটাঘাটি করলাম 13 সাল থেকে, করে ইউডেমির খোঁজ পেলাম এবং সেখানে ইমিডিয়েটলি কোর্সগুলো ক্রিয়েট করে আপলোড করতে থাকলাম। তাছাড়া আরও কতগুলো ওয়েবসাইট পেলাম যেখানে অনলাইনে আমেরিকান স্টুডেন্টদের, আমি যেগুলো পড়াই এখানে আমার স্টুডেন্টদের, সেগুলোই পড়ানো যায়। তো আমি সেইখানে অনলাইনে ধরে রাত্রিরে পড়াতিস, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ বলতিস যে অমুক ডলার কামিয়েছি আজকে, হ্যাঁ আমার মনে আছে, পড়াতাম, ওটাও পড়াতাম। ঠিক ঠিক। তো এই যে অনলাইনে কাজগুলো একটু হলেও ডায়নামিক একটা ব্যাপার হলো, একটু হলেও আবার ভালো লাগা শুরু হলো। আবার বিশেষ করে আমেরিকান ছাত্রছাত্রীদের পড়াতে নিয়ে দেখলাম ওখানে মানে অনেক বেশি প্রবলেম ওরিয়েন্টেড, অনেক ডায়নামিক, ভালো লাগার ব্যাপারটা থাকে অনেক বেশি। তো সেটা হলো, তখন আমার এখানে পড়ানোও চলছে, ব্যাচও চলছে। আচ্ছা। তো এবার এই ইউডেমি শুরু হওয়ার পরে দেখা গেল ইউডেমিতে কোর্সগুলো রেকর্ড করে যখন আপলোড করতে থাকলাম, এটাও আমি তখনই ভেবেছিলাম যে আমি যা পড়াচ্ছি সেগুলোই আমি আপলোড করে দিচ্ছি এবং সেগুলোই সারা বিশ্ব থেকে মানুষজন কিনছেন, স্টুডেন্টরা কিনছেন এবং বেশ ভালো পয়সায়। তো এটা তো একটা দারুণ লিউক্রেটিভ আইডিয়া। তখন কেউ ভাবেনি, পশ্চিমবঙ্গ থেকে 2 জন মাত্র, আমি এবং রাজা বলে বোধহয় একটি ছেলে ছিল, ও বোধহয় টেমিং নিয়ে, মানে গেম প্রোগ্রামিং নিয়ে ভিডিও বানাতো, ওই সব নিয়ে ও ভিডিও আপলোড করতো, আমি প্রোগ্রামিং নিয়ে, আমাদের দুজনই ছিলাম আমরা পশ্চিমবঙ্গ থেকে। পরবর্তীকালে অনেকে এসছেন, তো আমরা আপলোড করলাম এবং আমার কোর্সগুলো খুব পপুলার হলো আর কি তখন। সি, ডেটা স্ট্রাকচার, পাইথন, C++, অ্যালগোরিদম, ডিজাইন অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম, এইসব নিয়ে কোর্স বানাতাম আমি। তো যাই হোক, খুব ভালো চলেছিল কোর্সগুলো, এখনো কোর্সগুলো চলছে। তুই বললি প্রায় বোধহয় 33-34 হাজার স্টুডেন্ট কিনেছে, আমি 30,000-এর আশেপাশে দেখেছিলাম। হ্যাঁ, এবং তারপর আবার কি হলো, এবার বেড়াতে ভালোবাসতাম, এবার যখন এই কোর্সগুলো হিট করলো, এগুলোর থেকে রয়্যালটি পেতে শুরু করলাম, দেন আই ডিসাইডেড নাও আই ডোন্ট নিড টু ডু এনিথিং এলস। এটাকে আমরা বলি হচ্ছে রেকারসিভ প্যাসিভ ইনকাম। যেটা প্যাসিভ ইনকাম মানে যে ইনকামটা উইদাউট এনি ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি আপনার কাছে আসতে থাকবে। যেমন ধরুন আপনি একটা বাড়ি ভাড়া করে, মানে একটা ফ্ল্যাট কিনেছেন, ফ্ল্যাটটাকে কিনে ভাড়া দিয়ে দিয়েছেন, প্রত্যেক মাসে ভাড়া পাচ্ছেন, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। সিমিলারলি আমি ইউডেমিতে কোর্সগুলো করেছি, আপলোড করে দিয়েছি, ওখানে কিছু কিছু পরিবর্তন করতে হচ্ছে, সামান্য কিছু, হয়তো 2-3 মাস পর পর করতে হলো, আমাকে আপডেট করতে হলো, তার এগেনস্টে আমি প্রত্যেক মাসে একটা হ্যান্ডসাম রয়্যালটি পাচ্ছি। বেশ, ঠিক আছে। তো এটা যখন আসতে শুরু করলো, ইটস লাইক রয়্যালটি অফ বুকস। কোনো রাইটার যখন বুক লেখে তখন তার যে রয়্যালটি পায় প্রত্যেক বছর, সেটাও প্যাসিভ ইনকাম। ওয়ান টাইম তার খাটনি খাটতে হয় বইটাকে লেখার জন্য, আজীবন সে রয়্যালটিটা পেয়ে যায়। আমাদের এই কোর্সের ক্ষেত্রে আমি এখানে একটু আটকাই, তোর কি ভবিষ্যতে ভ্রমণ কাহিনী নিয়ে এরকম বই লেখার ইচ্ছে আছে? হ্যাঁ, অবশ্যই। এটা তো আমি বলেওছি, আমার ফেসবুকে লিখেছিলাম আমি যে ভ্রমণ কাহিনী লিখবো। সময় পাচ্ছি না, এত ট্র্যাভেল করছি, ট্র্যাভেলের ফাঁকে সময় পেলে অন্ততপক্ষে 5-6 জন প্রকাশক আমার পেছনে গত 3 বছর ধরে হতে দিয়েছেন বলা যায়, মানে লাইন দিয়ে রয়েছেন। ওনারা বারবার আমাকে বলছেন যে ভাই তুমি লেখো, আমরা ছাপাবো, কিন্তু আমি সময় করে লিখে উঠতে পারছি না। এবার ওনাদের মধ্যে অনেকে আমাকে প্রস্তাব দিয়েছিলেন আমরা ঘোস্ট রাইটার দিচ্ছি, এই নিয়েও আমি ফেসবুকে লিখেছিলাম। হ্যাঁ, এটা আমার মনে আছে যে আমরা রাইটার দিচ্ছি, তুমি বলে দাও লেখো। আমার ওটাতে আপত্তি আছে তীব্র, যে আমার লেখা আমিই লিখবো। ঠিক আছে, কারণ আমি যেভাবে লিখি সেই ব্যাপারটা দর্শকরা যখন পড়বেন তখন তারা কানেক্ট করতে পারবেন যে না, এটা শিবাজিই লিখেছে। একদম। আর না, তুই যেখানে পাঠকদের একদম টাটকা শিবাজিকে দেখাতে পারবি, সেটা ওখানে তো অন্যের মারফত শিবাজি দেখা হবে, কাজে সেটাতে 100 ভাগ শিবাজিকে পাবে না, এটাই স্বাভাবিক। একদম। তো সেই জন্য আমি ওইটাতে আপত্তি আছে, ওটা আমি করবো না কখনোই। তার মানে যখন আমি তাহলে একটা কাজ কর না, তুই এরকম মানে উইকলি টুকরো টাকরা করে লিখতে আরম্ভ কর। দেখা যাক। উইকলি লেখাটাও খুব চাপের, কারণ যে পরিমাণ ঘোরা আমাদের থাকে, বেড়ানো থাকে, যে পরিমাণ প্রেশার থাকে ভিডিও ক্রিয়েশনের, রিল ক্রিয়েশনের, কন্টেন্ট ক্রিয়েশনের, সেটার মাঝে ফাঁক করে যখন একটু সময় হয় তখন মনে হয় একটু শুয়ে থাকি, আর কিছু করবো না, স্বাভাবিক। তখন তাও আমি চেষ্টা করব
সপ্তাহে একদিন করে কিছু লিখতে, লেখ লেখ লেখ, করতে হবে। এটা খুব জরুরি। হ্যাঁ। আচ্ছা এবার বল, আমার যতদূর মনে আছে তুই ঘুরতে ভালোবাসতিস এবং ঘোড়ার ভেতরে গিয়ে বেশ কিছু ম্যানেজেরিয়াল স্কিলও দেখতাম, যে অমুক জায়গায় যাওয়ার আগে ওখানে ফোন করে বা অমুক তমুক করে এরকম ধরনের কিছু জিনিস। এটা কি কোনোভাবে পরবর্তীকালে হয়েছে, না ওই যে তুই না, না, ইউটিউব চিরকালই গবেষণা করলি সেখান থেকে না, এলি? না, না, এটা মানে বেড়ানোর ব্যাপারটা ছোটবেলা থেকে আস্তে আস্তে গড়ে ওঠে, যে বেড়ানোর প্ল্যানিং করা, একটা জায়গায় যাচ্ছি, সেখানে আমরা কি কি- এরকম দেখেছি আমাদের বেড়াতে তুই পুরোপুরি প্ল্যান করেছিস। কোন কি কি জায়গা আছে সেগুলো খুঁজে বার করা। আজকের দিনে এটা খুবই সহজ। ঠিক। আগে যেমনি আমি যখন শুরু করেছি ইউটিউব, তখন অনেক কঠিন ছিল। ইন্টারনেটে অ্যাটলিস্ট গুগলে সার্চ করে আমাদের কি করতে হতো, সব বিভিন্ন ওয়েবসাইট পড়ে 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 পড়ে, ব্লগ পড়ে 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 পড়ে, বা ইউটিউবে ভিডিও দেখে দেখে হ্যাঁ, হ্যাঁ। জায়গাগুলোকে খুঁজে বার করতে হতো, বা সার্চ করে বার আমার তো করতে হতো। প্রাথমিকভাবে বা map মনে হয়েছিল দেখে, যে তথ্য সমৃদ্ধটাই মারাত্মক ব্যাপার মারাত্মক ছিল। জিনিস ছিল। ঠিক তো ঠিক। এবার এখন এটা এআই এর যুগে অনেক ইজি। আমি একটা জায়গায় যাব, সেই জায়গার নারী নক্ষত্র অন দ্য ফিঙ্গার টিপ আমি পেয়ে যেতে পারি। এআইকে যখন আমি প্রম্পট দিচ্ছি ঠিকঠাক মতো, এআই আমাকে ঠিকঠাক মতো জায়গাটা সম্পর্কে ইতিহাস, ভূগোল, দর্শনীয় স্থান, কোন জায়গার কি টিকিট, কিভাবে প্ল্যান করব, সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। সুতরাং আমাদের এখন গবেষণার কাজটা অনেক সহজ হয়ে গেছে বলা যায়। ঠিক আছে? তো আর আগেরটার একটা কোশ্চেন বাকি রয়ে গেল, সেটা হচ্ছে যে আগেরটায় ওই কীভাবে এলাম। তো আমি যখন এই ছেড়ে দেবো ভাবলাম, মানে যখন রয়্যালটি আসতে শুরু করলো, তখন আর কি আমি ঠিক করলাম যে না, এবার আমি ছেড়ে দেবো, এবার আমি বেড়াবো। তো বেড়াবো এবার, তখন আর কি ভাবলাম যে বেড়াবো যখন, তখন আমি খুব ইউটিউব দেখতাম 17-18 সালে। তখন আমি ভাবলাম যে বেড়াবোই যখন, এবার ইউডেমি থেকে রয়্যালটি আসছে, আমার কোনো চিন্তা নেই। তো বেড়াবোই যখন, একটা ক্যামেরা নিয়ে যদি বেরোই, তাহলে এই বরুণ বাগিস বা মুম্বাই কার নিখিল এদের মতো আমিও যদি আমার বেড়ানোটাকে শোকে মানে ক্যাপচার করি, তাহলে আমি ইউটিউবে পোস্ট করে দেবো। কিছু টাকা যা আসবে আসবে, ঠিক আছে? তাতে যদি আমার বেড়ানোর খরচাটা উঠে যায়, বেড়ানোর খরচা নাও, তার 1/10 ওঠে, সেটাই বা ক্ষতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইরকম একটা লক্ষ্য নিয়ে ক্যামেরা কেনা এবং তারপর ব্লগিংটা শুরু করা, ঠিক আছে, বেড়ানোর সাথে। না, তোর প্রথম ভিডিও তো 2014-র আশেপাশে। না না না, প্রথম ভিডিও আছে 2019-এ, ঠিক আছে? 14-তে চ্যানেলটা আমি ক্রিয়েট করেছিলাম। আচ্ছা, তো চ্যানেল 14-ই ক্রিয়েট করে? না, তখন ক্রিয়েট করেছিলাম হচ্ছে, দেখবি আমার চ্যানেল, দুটো চ্যানেল আছে। একটা আছে শিবাজি পাল, সেখানে আমি 14 থেকে ওই ভিডিওগুলো দিতাম, কম্পিউটার সায়েন্সের ভিডিও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এক্সপ্লোরার শিবাজি তখনই ক্রিয়েট করা ছিল, কিন্তু ওখানে কোনো ভিডিও দেইনি। আমি ভিডিও দিতে শুরু করি 2019 থেকে। কিন্তু 2014-তে যখন আমি শিবাজি পাল চ্যানেলটা ক্রিয়েট করি, তখন সেখানে শুধু কম্পিউটার সায়েন্সের ভিডিও দিতাম। আচ্ছা আচ্ছা। সেটা 2014 থেকে। মানে আমি ইউডিউবি কোর্সগুলো যখন ক্রিয়েট করি, তখন থেকে আমি ভিডিও করা, শুটিং করা, তার সম্পর্কে যে টেকনিক্যাল নলেজ, সাউন্ড, তারপর তোর এডিটিং, এগুলো সম্পর্কে আমি কিন্তু তখনই শিখে ফেলেছিলাম। আচ্ছা আচ্ছা। মানে গোপ্রোটা কখন শিখলি? সে তো একটা ক্যামেরা হলো, তো মানে এটা আলাদা করে শিখতে হয়নি, জাস্ট নিয়ে বেরিয়েছিস? না না, ইয়ে করেছিস? আলাদা করে শিখতে হয়েছে, ওর টেকনিক্যালিটিস। ও আর কি আছে বেনিফিট। আমি তো ততদিনে আমি জানি যে রেজলিউশন কি জিনিস, লাইটকে কিভাবে ইউজ করতে হয়, ফ্রেম রেট কি জিনিস, হ্যাঁ, এই যে বেসিক আইডিয়াগুলো একটা, হ্যাঁ, ক্যামেরার বা কালার গ্রেডিং বেসিক পরিমাণে কিভাবে করতে হয়, এই সবগুলো জানি আর কি। তো এবার গোপ্রো কিভাবে অপারেট করতে হবে, সেটা তো 1 ঘন্টার মামলা। গোপ্রোর ম্যানুয়াল আর ইউটিউব এভাবেই কি তোর ওই গোপ্রো হিরো, রোড ওয়ার্ল্ডলেস, ম্যাকবুক প্রো, এগুলো সবকটাই ঠিক ওই রকম ঘেঁটে শেখা? মানে সবকিছুই ঘেঁটে, কাজের জন্য যখন যেটা আমার প্রয়োজন হয়েছে, তখন সেটা আমি শিখেছি। ঠিক আছে? মানে একদমই এটা সত্যি প্রথম থেকে, যখনই যেটা প্রয়োজন হলো যে আমার এবার এটা লাগবে, তখন আমি সেটা শিখবো এবং শিখেছি। আমরা এমনি তো সবাই জেনে গেছি এখন যে ওই সেই শিপ জার্নির 2 মিলিয়ন ভিউ, এখান থেকে শিবাজি, এক্সপ্লোরার শিবাজি হয়ে গেছে। 2020 সালের মার্চ মাস। এর কোনো ব্যাক স্টোরি আছে? না না, কিছু ব্যাক স্টোরি নেই। আমি দেখলাম পেপারে যে কলকাতার মিলে, তখন আমি ওই পুরীর থেকে ঘুরে এসেছিলাম। তার আগে বোধহয় আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, তার আগের বছর নভেম্বরে গিয়েছিলাম। তারপর আর কোথাও যাইনি। না, জানুয়ারি মাসে গিয়েছিলাম সিকিম,
আমার বন্ধুদের সঙ্গে কিছু একটা কাজ ছিল, সেই ভিডিওগুলো দিয়েছিলাম। সেগুলো তখন আমার ছাত্রছাত্রী কয়েকজন দেখতো, 500-700 ভিউ হতো। তো তারপরে আমি হঠাৎ করে পেপারে দেখলাম এটা, যে এটা চালু হবে। আমার গাট ফিলিং বললো এই ভিডিওটা লোকে দেখবে, কারণ এই জাতীয় যান ভেহিকেল কলকাতা থেকে সরাসরি গঙ্গাসাগর নিয়ে যাচ্ছে, এরকম কোনো কিছু চালু হয়নি, নেই। আচ্ছা। হ্যাঁ, আর তখন ছিল জাস্ট 13ই মার্চ বোধহয়, না 9ই মার্চ বা 10ই মার্চ এরকম কিছু একটা সময় ছিল। মানে খুবই ভালো সিজন গঙ্গাসাগরের জন্য, আর কোভিড আসছে ওদিক দিয়ে। আমি বাসুদেবদাকে ফোন করলাম পেপারে দেখে, বললাম এখানে যাব, টিকিট কাটছি, আপনি যাবেন? বাসুদেবদা বললো যাবো, ফাঁকা আছে। তো আমি আর বাসুদেবদাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, এবং সেই ভিডিওটা যথারীতি 2 মিলিয়ন ভিউ। হ্যাঁ, কবে বুঝলি যে এটা 2 মিলিয়ন হয়ে যাবে? না, সেটা তো 2 মিলিয়ন অনেক পরে হয়েছে, কিন্তু ইনস্ট্যান্টলি যার চ্যানেলে 500-700 ভিউ হয় একটা ভিডিও, খুব বেশি হলে 1-1.5 হাজার, সেখানে একটা ভিডিও দেওয়ার পরে পরের দিন যখন আমি ঘুম থেকে উঠলাম তখন দেখছি বোধহয় 2.5 লাখ 3 লাখ ভিউ হয়ে গেছে ওভারনাইট। হ্যাঁ, তো তখনই আমি রিয়েলাইজ করেছিলাম যে নাও ইটস অন। এবার এটাই দরকার ছিল আর কি, এটা যদি আমি মুখিয়েছিলাম, এবং আমার যে গাট ফিলিংটা ছিল এটা চলবে, দ্যাট ওয়াজ রাইট, আই ওয়াজ রাইট। কারণ এটা ইউনিক এবং আনইউজুয়াল কন্টেন্ট ছিল, সারা ইউটিউবে নেই, এবং গঙ্গাসাগর ইজ এ হিট কন্টেন্ট অলওয়েজ। বাঙালিদের কাছে গঙ্গাসাগর মানে একটা বিশাল ব্যাপার, আর সেখানে একটা ওই ছোট জলযানে চড়ে সরাসরি চলে যাওয়া যাচ্ছে উইদাউট চেঞ্জিং ভেহিকেল, এটা অনেকের কাছে একটা বিরাট ব্যাপার। এবং ভিডিওটা ভালোই হয়েছিল, দিব্যি হয়েছিল, ভালো হয়েছিল, সব মিলিয়ে মিশিয়ে লোকজন দেখেছিল। হ্যাঁ, সেই তথ্য সমৃদ্ধ, তোর যেটা মূল বৈশিষ্ট্য একদম প্রথম থেকে দেখে আসছি, ওটাতে প্রতিটা একদম বিন্দু বিন্দু তথ্য ছিল, যে এখানে এসে এটা করবেন, ওখানে এসে, মানে ইনস্ট্রাকশন গুলো মারাত্মক ছিল। এবং তারপর এটা হলো, আমি বোধহয় ভিডিওটা আপলোড করেছিলাম 14 তারিখ বা 15 তারিখ। নাও আমরা বুঝতে পারতাম আস্তে আস্তে যে এবার চলবে চ্যানেলটা। তখনই সাইমালটেনিয়াসলি এটাও বুঝতে পারছিলাম যে কানাঘুষে চলছে, লকডাউন, মানে সব আটকে যাবে, কোভিড আসছে, ঠিক আছে। তো তখন বোধহয় 17 তারিখ, মানে আমি তখন কন্টেন্ট এবার বেড়ানোর চ্যানেলে কন্টেন্ট কিভাবে আসবে, না বেড়ালে কোথা থেকে আসবে, ঠিক আছে। কিন্তু আমি বেড়ানো বুঝতে পারছিলাম যে বেড়ানোটা আটকে যেতে পারে। তো তাড়াহুড়ো করে অমিতরা যাচ্ছিল, অমিত তানিয়ারা যাচ্ছিল হচ্ছে মুকুটমণিপুর। আমি বললাম আমি যাবো তোদের সঙ্গে, এটা আমার এখনো মনে আছে। আমি ওদের সঙ্গে মৈত্রীকে বললাম, আমি মৈত্রী বলে চলে যাবো। তো আমি ওদের গাড়িতে উঠে বললাম, আর অমিতেরও তখন দরকার ছিল, কারণ অমিত একা চালাতো, সেটাকে অমিত ভাগাভাগি করে চালালাম। মুকুটমণিপুর গেলাম, অ্যান্ড ইট ওয়াজ গ্রেট। মুকুটমণিপুর গিয়ে আমরা কিছু কন্টেন্ট হলো, সেগুলো ফিরে এলাম। বোধহয় 20 তারিখে ফিরলাম, 23 তারিখে ঘন্টা বাজিয়ে দিল আমাদের প্রধানমন্ত্রী। তারপর তো লকডাউন শুরু হয়ে গেল। তখন আমার ওই মুকুটমণিপুরের ভিডিওগুলো চললো, তারপরে সেগুলোর ভিউ ভালো হলো। তারপরে ওই ইয়েগুলো দিলাম, পুরীর ভিডিও, বদ্ধ মানুষ, বাইরে ঘোরার স্বপ্ন, আর প্লাস অতটাই ইনফরমেশন। পুরীর ভিডিও কিছু ছিল, সেগুলোকে জোড়া থাপ্পি দিয়ে ভিডিও বানিয়ে দিলাম। বাড়িতে ডেস্কে বসে কিছু সান্দাকফু কিভাবে বেড়াবেন তার একটা ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করলো, সেটাও চলেছিল, এখনো চলে সেই চমৎকার। এইসব করে করে মোটামুটি চললো আর কি লকডাউন। যেই লকডাউন শেষ হলো, আমি ভেবেই রেখেছিলাম এমন কোনো জায়গায় যেতে হবে যেটা বাঙালির প্রিয়, যেটা লকডাউনে বাঙালি যেতে পারেনি। সো পুরী দৌড়ালাম পৃথ্বীজিৎকে নিয়ে, এবং গাড়ি করে। পৃথ্বীজিতের এন্ট্রি কি এখানে, এই মানে পুরী থেকে তুই গেলি যে লকডাউনের পরে, তার মানে সেখান থেকে, তার মানে তুই শুরু করলি 18, আর লকডাউন শেষ হলো। এটা কোন লকডাউনের কথা বলছিস, 20 কথা না 19-এর কথা? 19-এ লকডাউন হয়নি, 20-তেই লকডাউন হয়েছে। মার্চে লকডাউন শুরু হলো 23 তারিখ, 23-এ। তারপর সেটা তো ফার্স্ট লকডাউন শেষ হলো, আমরা পুরী গেলাম বোধহয় অগস্ট মাসের শেষে। আচ্ছা, ঠিক আছে, অগস্টের শেষে আমরা পুরী গেলাম। বেশ। তখন পুরীতে গিয়ে একটা অদ্ভুত পুরী দেখলাম, পুরো ফাঁকা। তখনই পৃথ্বীজিৎ ফার্স্ট আমার সঙ্গে জয়েন করলো পুরী থেকে। বেশ, মানে 18 to 20 তুই মানে শিবাজি হিসেবে কাজ করেছিস। এরপরে এখনকার সেই জুটি গোপী গাইন বাঘা বাইন। আচ্ছা, তুই এইমাত্রই বলছিলিস যে আমার গাট ফিলিং বলছে, গাট ফিলিং কি এরকম বলেছিল যে 725,000 সাবস্ক্রাইবার আর 172 মিলিয়ন বোধহয়? হ্যাঁ, ওরকমই হবে হয়তো।
হ্যাঁ। এবার গাট ফিলিং বলেছিল আরো বেশি হওয়া দরকার ছিল, হ্যাঁ এটা কম তো হয়েছে। আটকালে কোথায়? আটকালেন কোথায়? কারণ হচ্ছে যে আমাদের কিছু কিছু টেকনিক্যাল ভুল ছিল, আচ্ছা, সেই টেকনিক্যাল ভুলগুলোর জন্য পরবর্তীকালে আমরা- ইয়ে করেছিস, পরবর্তীকালে, বেশ। হ্যাঁ, তো তো সেগুলো রেকটিফাই করে করে আমরা ঠিকঠাক মতো এগুলোর চেষ্টা করছি, এখনো চলবে এটা আরো 2 বছর 3 বছর তো চলবে। বেশ, মানে এর কোর স্ট্র্যাটেজি কি? কোর স্ট্র্যাটেজি হচ্ছে ইউটিউব ইজ এ বিজনেস, ডু ইট অ্যাজ বিজনেস, ডু ইট লাইক এনি আদার জব। এটা কিন্তু আরো খাটনির, মানে 10টা 5টা নয়, তুই বলতে না, চাইছিস? একেবারেই নয়, এটা একদম full time। শুধু ক্রিয়েটিভিটি লাগবে, মাথায় বুদ্ধি লাগবে, দৌড়ে বেড়ানোর, বিশেষ করে ট্রাভেল ব্লগের ক্ষেত্রে দৌড়ে বেড়ানোর ক্ষমতা লাগবে, প্রচুর টাকা ইনভেস্টমেন্ট লাগবে, হ্যাঁ সময় লাগবে, সময়ের ইনভেস্টমেন্ট লাগবে। এই সব কিছু করতে পারলেই ট্রাভেল ব্লগ কিন্তু একেবারে সস্তা কথা নয়। আর বাঙালি হচ্ছে ট্রাভেল বিশেষজ্ঞ, হ্যাঁ, তো বাঙালিকে তুমি ট্রাভেল ব্লগ দেখাতে গেলে তোমাকে কিন্তু গভীরে গিয়ে দেখাতে হবে, নাহলে তুমি ভুলভাল দেখালে বাঙালি সেটাকে অ্যাকসেপ্ট করবে না, রিজেক্ট করে দেবে। ঠিক, কারণ প্রত্যেকটা বাঙালি আর কিছু জানুক না জানুক বেড়ানোর ব্যাপারে বিশেষজ্ঞ, একদম একদম। ঠিক আছে? সুতরাং তাকে তুমি বেড়ানো ভুলভাল দেখালে হবে না। তো এই জায়গাগুলো কিন্তু ভাবার ব্যাপার। না, তার সঙ্গে তো স্ট্র্যাটেজি আছেই। তার সঙ্গে একটা ভিডিও বানাতে গেলে ভিডিওতে গল্প বলার টেকনিক্স, স্টোরি টেলিং যেটাকে আমরা বলি, তারপর উপস্থাপনা, তারপর সেখানে মানে অ্যাম্বিয়েন্স কি করছো, কোন জায়গায় আমরা যাচ্ছি। দেখ একটা সময় পরে কি হয়, স্যাচুরেশন পয়েন্ট যত রিচ করতে থাকে তত কি হয়, ব্যাপারটা স্টিফ হয় আরও, এবং সেখানে জায়গা চুজ করা, ক্লেভারলি ভিডিও বানানো, ঠিকঠাক মতো ভিডিও বানানো, এগুলো খুব জরুরি হয়ে পড়ে। যাই হোক, চলছে এখনো। মানে অদ্ভুত বৈপরীত্য দেখেছি। একটা হচ্ছে সেই গড়পঞ্চকোট, আবার ওদিকে থাইল্যান্ড নেপাল, মানে 2025-এ বোধহয় তোরা থাইল্যান্ড নেপাল এসবগুলো থাইল্যান্ড গেছি বোধহয় 2023-এ, বিদেশ যাত্রা শুরু হয় থাইল্যান্ড থেকে। আচ্ছা, হ্যাঁ 2023 দুবার থাইল্যান্ড হয়েছে? 2বার না 3বার থাইল্যান্ড গেছি। মানে দুবার শুধু নিয়েই গেছিলিস তো বোধহয়? হ্যাঁ, দুটো গ্রুপ ট্যুর হয়েছে, দুটো আর গ্রুপ একবার ট্যুর আমি হয়েছে, নিজে আর গেছি। একটা তুই প্রথমবার যখন হ্যাঁ, গেছিলিস। গেছিলাম। তার মানে 3বার থাইল্যান্ড হয়েছে। আচ্ছা, থাইল্যান্ড আমরা বিদেশ টোটালি এখনো অবধি 25টা দেশ ঘুরে ফেলেছি, হুম। ঠিক আছে? আমাদের থাইল্যান্ডই শুরু আমি তো হয়েছে। যতদূর শুনছিলাম তুই বোধহয় একটা কোথাও অ্যানাউন্স করেছিস 2026-এ, মানে ইয়েতেও কাশ্মীরটাকেও অফবিট ট্যুর হিসেবে হ্যাঁ, করতে কাশ্মীর চাইছিস? হ্যাঁ হচ্ছে তো। মানে- কাশ্মীর অফবিট ট্যুর আমরা 24 সালে করে এসেছিলাম। তারপর আমরা এখন 26-এ 3টে গ্রুপ যাচ্ছে কাশ্মীর অফবিটে, অফবিট কাশ্মীর, একদমই অফবিট কাশ্মীর, কারণটা আমি দেখলাম যে লোলা, বুরেজ, হ্যাঁ, এইসব জায়গাগুলোতে। বেশ বেশ। আন্তর্জাতিক ট্রিপগুলো নিয়ে কোনো রিস্ক পয়েন্ট বা কোনো না, এগুলো, রিস্কি মুভমেন্ট এটা এরকম depend কিছু কি করে। বলবি? না, এটা ডিপেন্ড করে কোন দেশে যাচ্ছে। যেমন ধর আমি আফগানিস্তান 2025 যদি বলি। ওটা দেখ, ওরকম যে কোনো দেশে আমি দেখেছি যে আমাদের এখানে যেমন ধর ভারতবর্ষে হুট করে ধর কাশ্মীরে একটা গন্ডগোল হলো, তার জন্য কি পশ্চিমবঙ্গে কিছু হবে? নিশ্চয়ই না। নিশ্চয়ই নয়। দক্ষিণ ভারতে কিছু হবে? নিশ্চয়ই নয়। নয়। যেখানে যাচ্ছি সেটা একটা দেশ, তার অনেকগুলো প্রান্ত রয়েছে, তো যদি গন্ডগোল, হ্যাঁ অবশ্যই এখন নিশ্চয়ই ইরানে যাওয়া উচিত নয়, ঠিক আছে? এটা কিন্তু জেনারেল সেন্স। কিন্তু আফগানিস্তানে যখন আমরা গেছি তখন আফগানিস্তানের পরিস্থিতি যথেষ্ট ভালো ছিল। এবার আমরা যেদিন পৌঁছেছি সেদিনই একটা বোমা পড়েছে কোথাও একটা, তাই নিয়ে এখানে খুব মানে বাড়ির লোকেরা চিন্তা ভাবনা শুরু করে দিয়েছিল, বন্ধু বান্ধবেরা, তোরাও ছিলিস তো। এবার কিন্তু বোমাটা মানে একটা জায়গায় পড়েছে, সেটা যুদ্ধ নয় বা সেটা একটা ম্যাসিভ আনরেস্ট নয়, আচ্ছা, একটা টার্গেটেড অ্যাটাক ছিল সেটা। তো ওই নিয়ে চিন্তা করার কিছু ছিল না। তো আমরা যখন বিদেশ যাই নির্ভর করে কোন দেশে যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি। আফগানিস্তান বলতে মনে পড়লো, তুই একটা দারুণ তথ্য দিয়েছিলিস যে আমরা এদেশে এসে বেশি হিজাব পরা মানুষ দেখেছি আফগানিস্তানের চেয়ে বাংলাদেশে গিয়ে। হ্যাঁ, ওকে, এটা দিস না। আচ্ছা, বাংলাদেশের রিস্কি মোমেন্টটা কি? বাংলাদেশে কোনো রিস্কি মোমেন্ট তো নেই। বাংলাদেশের লোক, হ্যাঁ শিওর, বাংলাদেশের লোকজনরা খুবই ভালো, এবং আমরা যতবার বাংলাদেশে গিয়েছি 3বার তো গেলাম। আর এর আগে আমি ছোটবেলায় আরো 4বার গিয়েছি, আমার মামার বাড়ি ওখানে এখনো। তো বাংলাদেশের মানুষজন মানে এনি মানুষ, এবার তারা খুবই আমাদের আদর আপ্যায়ন করেন, আমাদের সম্মান দেন, মানে আমরা তাই পেয়েছি।
এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তাই, ঠিক আছে? সুতরাং বাংলাদেশে ওভাবে আলাদা করে যে খুব সাবধানতা অবলম্বন করা উচিত এরকম আমার কখনোই মনে হয়নি, ভবিষ্যতেও হবে না। ঠিক আছে? বুঝলাম। সেরেঙ্গেটি গেম ড্রাইভ, সেরেঙ্গেটি মাসাই মারা দুটোই। সেরেঙ্গেটিতে আমি 2 দিনই গেম ড্রাইভ করেছি, কিন্তু মাসাই মারা 6 দিন করেছি। আচ্ছা। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আমাকে এবং পৃথ্বীকে দুজনকে জিজ্ঞেস করলে এটা আমরা মানে ব্যর্থহীনভাবে বলবো সেরা আমাদের adventure। আমাদের সেরা জায়গা লেগেছে হচ্ছে মাসাই মারা। আচ্ছা। মাসাই মারা এবং ও সেরেঙ্গেটি যায়নি, আমি গেছি। মাসাই মারা সেরেঙ্গেটি একই জঙ্গল, জাস্ট দুটো দেশে বিস্তৃত, বর্ডারটা মাঝখান দিয়ে গেছে। তো অসাধারণ একটা অভিজ্ঞতা হয় আর কি ওর মধ্যে ঢুকলে। মানে হয় না যে স্টেজটা ধর একাডেমির স্টেজ, একটা স্টেজ দেখছিস, কিন্তু প্রত্যেক দিন যাচ্ছিস আলাদা আলাদা নাটক হচ্ছে। মাসাই মারা হচ্ছে সেম জিনিস, ওটা হচ্ছে স্টেজ। হ্যাঁ, আচ্ছা। তুই ঢুকলে এবার প্রত্যেক দিন কিন্তু তুই আলাদা গল্প, জঙ্গলটা আলাদা, গল্প আলাদা নিয়ে তোর সামনে দাঁড়িয়ে আছে। আরে সব্যনা। হ্যাঁ, মানে একদিন হয়তো তুই দেখলি যে একটা চিতা একটা হরিণ শিকারের জন্য ওত পেতে বসে আছে, 4টে হরিণ একটা 4টে সিংহ একটা জেব্রাকে মেরে খাচ্ছে। অন্যদিন হয়তো আবার অন্য কিছু দেখলি, একদল হাতি, হ্যাঁ, তারা হয়তো গড়াগড়ি খাচ্ছে, একে অপরের গায়ে ধুলো ছিটিয়ে দিচ্ছে। মানে কন্টেন্টই কন্টেন্ট, মানে প্রত্যেক দিন আলাদা আলাদা। হ্যালো, জাস্ট ধরতে গেলাম কেটে গেল। তারা এটাকে একটা সেভ করি আর কি, নয়তো পরে ভর্তি গেলে পরে একটা